ঐকমত্য কমিশনের প্রশ্নের ধরনের সঙ্গে কয়েকটি দলের বক্তব্যের মিল দেখছে বিএনপি। ঐক্য নষ্ট না করে দ্রুত ভোটের দাবি মির্জা ফখরুলের, সরকারকে নিরপেক্ষ থাকার তাগিদ। ভোটারের বয়স 16 আর প্রার্থীর বয়স 23 বছর চায় এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার দাবি। আলোচনায় স্বল্প সময়ে ঐক্যের আশা আলী রিয়াজের। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। হত্যায় জড়িত দলকে পুনর্বাসনের প্রচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি গণ অভ্যুত্থানে আহতদের। ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঈদ কেনাকাটা। রাজধানী সহ সারা দেশে মার্কেট, শপিং মলে ক্রেতার ভিড়। সাধ্যের মধ্যে খুঁজে নিচ্ছেন পছন্দের পোশাক, প্রসাধনী। এবং ঈদযাত্রার জন্য প্রস্তুত সড়ক, রেল, নৌপথ। চট্টগ্রাম থেকে ছাড়বে 16টি আন্তনগর ট্রেন। চাপ সামলাতে যোগ হবে অতিরিক্ত বগি। চাঁদপুর লঞ্চ টার্মিনালে পন্টুন স্থাপনের উদ্যোগ। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো প্রশ্নমালা ও কয়েকটি রাজনৈতিক দলের বিবৃতির মধ্যে মিল দেখছে বিএনপি। এমন মিল জনমতে প্রশ্ন তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির পর্যবেক্ষণ কাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সংবিধানের প্রস্তাবনার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তার রাজনৈতিক দলের কাছে পাঠানো স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। রাখা হয়নি নির্বাচন ব্যবস্থা নিয়ে করা সুপারিশের 80%। এতে বিভ্রান্তি তৈরি হবে বলে মনে করেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট না করে দ্রুত ভোটের দাবি জানান মির্জা ফখরুল। সরকারকে নিরপেক্ষ থাকার তাগিদ দেন বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার। কমিশন যে প্রস্তাবগুলো করেছে সংস্কার কমিশন, এগুলো তো অনেকগুলো মিডিয়াতে চলেই এসেছে। দেখবেন যে তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিদের প্রস্তাব অনেকটাই আপনার একই রকম আসছে। অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা। আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, সংবিধান সংস্কার কাজ শেষ করে একটি নির্দিষ্ট সময় পর এই গণপরিষদে আইনসভায় রূপান্তরিত হতে পারে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশমালার স্প্রেডশিট জমা দেবে জাতীয় নাগরিক পার্টি। সেখানে ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করার প্রস্তাব করবে জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই বলে এ সময় মন্তব্য করেন সারওয়ার তুষার। তাই নতুন করে সংবিধান রচনার দাবি দলটির। নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত ঐকমত্য তৈরি সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করে খেলাফত মজলিস। সেখানে আলী রিয়াজ যে কথা বলেন। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরও সংস্কার বিষয়ে দ্বিমত থাকা বিষয়গুলোতে ঐকমত্য তৈরির আশা প্রকাশ করেন। সংস্কার কার্যক্রমে ঐকমত্য তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে গেল বৃহস্পতিবার। ওই দিন বৈঠকে অংশ নেয় এলডিপি। খোলাখুলি আলোচনার মাধ্যমে যে সমস্ত পয়েন্টে আমাদের দ্বিমত বা আংশিক এক ঐকমত্য আছে, এগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো এবং দেশের জন্য, জাতির জন্য আগামীতে এইগুলো একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। এবং আমাদের যে আমরা বারবার বলছি যে নতুন বন্দোবস্ত করতে হবে। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে পারব। আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। এ নিয়ে আরো তথ্য জানাতে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছে তার কাছে।
কিছুক্ষণ আগেই খেলাফত মজলিসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপটি শেষ হয়েছে। এই মুহূর্তে লেবার পার্টির সংলাপ চলছে। লেবার পার্টির 12 জন প্রতিনিধি অংশ নিয়েছেন। দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে। এর আগে খেলাফত মজলিসের নেতারা কথা বলা শেষে, সংলাপ শেষে বের হয়ে আমাদেরকে জানিয়েছেন যে 166টি যে প্রশ্নমালা রয়েছে স্প্রেডশিটে, তার মধ্যে 140টিতে খেলাফত মজলিস একমত ছিলেন এবং এর বাইরে যে অন্যান্য ধারাগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, সেই জায়গাটিতে তাদের আলোচনা রয়েছে, সেটি তারা করেছেন। তাদের দ্বিমত যেটি রয়েছে সেটি জানিয়েছেন। খেলাফত মজলিস দাবি করেছে বিচারের আগে আওয়ামী লীগ যাতে করে নির্বাচনে অংশ নিতে না পারে, সেই দাবি জানিয়েছে খেলাফত মজলিসের যে প্রতিনিধি দল। তারা একই সঙ্গে তারা বলছেন যে অন্যান্য যেই আইনগুলো করা হবে কোনো জায়গাটিতে যাতে করে ইসলাম বিদ্বেষী কোনো আইন না থাকে, সেই দাবি তারা জানিয়েছেন। সকাল 9:30টায় আজকে দ্বিতীয় দিনের মতো যে সংলাপ জাতীয় ঐকমত্য কমিশনের, সেটি শুরু হচ্ছে। আজকে দুটি রাজনৈতিক দল খেলাফত মজলিস, সেটি শেষ হচ্ছে। এর পরবর্তী লেবার পার্টির সঙ্গে আজকে আলোচনা চলছে। আগামীকালকে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা, এই যে সংলাপ, সেটি চলবে সংসদ ভবনের এলডি হলে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সকালে শুরুতেই ডক্টর আলী রিয়া, যিনি ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনার মধ্য দিয়ে আসলে যেই সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে, চূড়ান্ত একটি সংস্কার প্রস্তাবনা, সেটি তারা তৈরি করতে সক্ষম হবেন, সেই আশাবাদ তিনি ব্যক্ত করছেন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহায়তা পাচ্ছেন। তিনি আশা করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে ঐকমত্য কমিশনের সংলাপের মধ্য দিয়ে আসলে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহতরা। সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, ঘোষিত যে কর্মসূচি, জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা আসলে সকাল থেকে পালন করছেন। এবং রাজু ভাস্কর্যে আমরা দেখেছি যে সকাল 11:30 থেকে আসলে তারা আসলে এখানে জড়ো হতে শুরু করেন এবং ছোট ছোট মিছিল একটি এসেছে পিজি হাসপাতাল থেকে, অর্থাৎ এখনকার যে হাসপাতাল শাহবাগরে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা আসলে আরও রয়েছেন, অর্থাৎ পঙ্গু হাসপাতালে যে তাদের যারা আসলে আরও জুলাই আন্দোলনের শহীদ যারা রয়েছেন, তারাও কিন্তু শহীদ এবং আহত যারা রয়েছেন, যারা আসলে বিভিন্ন সময় আহত হয়েছেন নানা সময়, তারা কিন্তু আসলে এখানে আসছেন। এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং এখানে আসলে যারা বক্তব্য রাখছেন, সেখানে আহতরা যেমন রয়েছেন, তেমনি আসলে জুলাই আন্দোলনে যারা আসলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই রয়েছেন এবং অনেকে আসলে সুস্থভাবে বাড়ি ফিরেছেন, তারাও কিন্তু এখানটায় এসেছেন। এবং তাদের মূল চাওয়া যেটা, আগে আসলে সেই জুলাই অভ্যুত্থানের সময় যে গণহত্যা হয়েছে এবং এই মানুষকে আসলে সে সময় আসলে নানানভাবে আহত করা হয়েছে, নিহত করা হয়েছে, এই যে বিচার, সেই বিচার না হওয়া পর্যন্ত আসলে তারা আসলে চান না যে অন্য কোনো কিছু হোক, নির্বাচন থেকে শুরু করে কোনো কিছু আসলে তারা চান না। তারা চান আগে সেই সময়ে আসলে যারা ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগের যারা ছিলেন, তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন করতে হবে, তারপরেই কিন্তু আসলে পরবর্তী যে কোনো কিছু করতে হবে, এমনটাই আসলে তাদের চাওয়া। এবং তারা আসলে বারবার তাদের জায়গা থেকে বলছেন যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, আওয়ামী লীগের আসলে বিভিন্ন জায়গায় এখনো যারা আসলে ক্ষমতাসীন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন আসলে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু তারা আসলে বারবার উল্লেখ করছেন এবং তাদেরকে নানাভাবে তারা আসলে নানান ধরনের অসহযোগিতার মধ্যে পড়তে হচ্ছে, এমনটাও কিন্তু তারা আসলে অভিযোগ আনছেন। এর বাইরেও যদি আমি বলি, এখানে আমি কিন্তু তাদের মুখে বারবার শুনতে পাচ্ছি যে তাদের যে দাবি, তারা আসলে বারংবার করে বলছেন যে আওয়ামী লীগ কখনোই এদেশে ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ ফিরে আসলে আসলে এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে হবে। তা না হলে এই অবস্থা থেকে, অর্থাৎ আওয়ামী লীগকে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়, তেমনটা আসলে তারা বলছিলেন। তো এই ছিল রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে এখানকার কর্মসূচির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে সেখানে। সালেহী, দুপুর 12টার কিছু আগে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখানে প্রবেশ করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের 10 জন সদস্য। এরপরে তারা এখন সেই তাদের যে প্রতিবেদন তারা জমা দেওয়ার পরে তাদের সঙ্গে একটি 1.5 ঘন্টার অধিক সময়ের প্রধান উপদেষ্টার সঙ্গে সেই কমিশনের একটি বৈঠক রয়েছে। বৈঠক শেষে বের হয়ে আসার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরপরে আসলে জানানো হবে যে এই প্রতিবেদনে কি কি রয়েছে এবং তারা কি কি আসলে সুপারিশ দিয়েছেন। তবে আমরা বাইরে থেকে
বিভিন্ন সূত্রের মারফতে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে একটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় এখানে সুপারিশমালা রয়েছে এবং সেই কথাগুলো ওখানে লেখা হয়েছে, যে কথাগুলো লিখে আসলে মাঠ পর্যায়ের সাংবাদিক থেকে শুরু করে একেবারে গণমাধ্যমের যেই মূল প্ল্যাটফর্ম সেগুলোতে যাতে কোনো ধরনের কেউ বাধা সৃষ্টি না করতে পারে। বাংলাদেশে একটি ব্যাপার আসলে বিভিন্ন সময়ই আলোচিত হয়ে থাকে, সেটি হচ্ছে যে যখন যে সরকার ক্ষমতায় আসে গণমাধ্যমকে তিনি সেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এরকম অভিযোগ কিন্তু রয়েছে। সেই যাতে কোনোভাবে গণমাধ্যমকে কোনো সরকার বা কোনো সংস্থা কোনোভাবে যাতে নিয়ন্ত্রণ করতে না পারে এবং গণমাধ্যম যা দেখে এবং যা বলতে চায় সেটি যাতে বলতে পারে, সেই স্বাধীন গণমাধ্যমের পথ আসলে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এখানে একদিকে যেমন সুপারিশমালা দেওয়া হচ্ছে, অন্যদিকে গণমাধ্যমের নীতি, পাশাপাশি হচ্ছে গণমাধ্যমের যারা কর্মী তাদের বেতন অবকাঠামো এবং হচ্ছে যে তাদের যে আর্থিক সুযোগ সুবিধা কিভাবে সেটিকে দেওয়া হতে পারে তার ন্যূনতম একটি যে ব্যাপার সেগুলো কিন্তু হচ্ছে যে নির্ধারণ করে সেই সুপারিশমালাটা তৈরি হয়েছে। এক্স্যাক্ট বা নির্দিষ্টভাবে এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না তারা কত দফার সুপারিশমালা জমা দিয়েছেন। তারা জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের প্রায় 1.5 ঘন্টার একটি বৈঠক আছে। বৈঠক শেষে সাংবাদিকদেরকে এই বিষয়ে আসলে অবগত করা হবে, আমরা সেই তথ্য তখন দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। ছুটির দিনে সকাল থেকেই জমজমাটি কেনাকাটা চলছে মার্কেট শপিং মলে। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, রমজানের শেষ দিকে এসে কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোতে কিন্তু মানুষের ভিড় বেশ চোখে পড়ার মতো। শেষ দিকে এসে কিন্তু জামা কাপড়ের পাশাপাশি অনুষঙ্গ যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনতে ভিড় করছেন ক্রেতারা। আমি এখন আছি রাজধানীর বসুন্ধরা শপিং মলের জুতার দোকানগুলোতে। ঈদের নতুন জামা কাপড়ের পাশাপাশি অন্যতম অনুষঙ্গ কিন্তু একজোড়া নতুন জুতা। ব্র্যান্ডগুলো এবার নানা ধরনের আর নানা স্টাইলের জুতা এনেছে বাজারে। আর নারী পুরুষের পাশাপাশি কিন্তু ছোট্ট সোনামণিরাও এসেছেন নিজেদের পছন্দের জুতাটি কিনতে। মেয়ে বাচ্চারা পাম শু বেশি পছন্দ করছে, আর ছেলে বাচ্চারা কিন্তু স্যান্ডেল আর লোফার পছন্দ করছে পাঞ্জাবির সাথে পরার জন্য। আর এদিকে নারীদের পছন্দের তালিকা শীর্ষে কিন্তু রয়েছে বিভিন্ন স্টাইলের হাই হিল, আর যারা হিল পরতে পছন্দ করে না তারা কিন্তু বেছে নিচ্ছেন ফ্ল্যাট আর স্লিপার ধরনের জুতা। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা রমজানের শুরু থেকেই কিন্তু তারা এই জুতাগুলো কেনা শুরু করেছেন যাতে তারা পছন্দের সাইজটি যাতে পরবর্তীতে খুঁজতে গিয়ে তাদের অসুবিধা না হয়, এজন্য কিন্তু তারা প্রথম থেকেই জুতা কেনা কিন্তু তাদের তালিকায় রেখেছেন। শেষের দিকে এসে যাতে নিজস্ব সাইজ পেতে যাতে কোনো অসুবিধা না হয়। আর শেষ মুহূর্তে তারা ঘুরে দেখছেন তারা আর কি কেনা যায় সেই তালিকাগুলো দেখছেন, সেই জুতাগুলো কিনছেন। পরিবারজনদের সাথে এসেছেন শেষ মুহূর্তে শপিং করতে, কেনাকাটাগুলো করতে। এই ছিল আমার কাছে রাজধানীর কেনাকাটার সর্বশেষ। টাকা বেচে কেনার বৈধতায় যেখানে নেই সেখানে আবার ঈদ সামনে রেখে নতুন নোটের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু চক্র। তাদের এই দাম বৃদ্ধিকে উস্কে দিয়েছে ঈদে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত। টাকার হাটে বেড়েছে মৌসুমি বিক্রেতাদের দৌরাত্ম্য। বান্ডেল প্রতি খরচ পড়ছে 400 থেকে 500 টাকা। এই চক্রকে থামাতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার তাগিদ বাংলাদেশ ব্যাংকের। সাইফুল ইসলামের রিপোর্ট। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচেই 10 টাকার একটি বান্ডেল বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। বাড়তি দাম হাঁকানোর বিষয়ে জানতে চাইলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অনেকে সটকে পড়েন। চলতি বছরের জন্য নতুন নোট না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খোলা বাজারে যা পাওয়া যাচ্ছে তা মূলত 2 বছর আগের নোট। গুলিস্তান ও মতিঝিলের বিক্রেতারা 5 টাকার বান্ডেল 150 টাকার বেশি ও 10 টাকায় বেশি নিচ্ছেন 400 থেকে 500 টাকা। বছরের ব্যবধানে দ্বিগুণ দাম নিচ্ছেন 150 টাকার বান্ডিলেও। এবার কোনো টাকা ছাপানো হয় না, যার জন্য এখানে আসলাম যদি পাই। আগের বছরে কিনা স্টক করে রাখছিল এগুলা, অথচ বাংলাদেশ ব্যাংকের সামনেই টাকা পাওয়া যাচ্ছে নতুন টাকা। নতুন নোটের নিয়মিত বিক্রেতাদের দাবি মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়ায় তারা বাধ্য হচ্ছেন বেশি দামে বিক্রি করতে। ব্যবসায়ীদের কাছে ছিল, এগো কাছ থেকে আমরা ব্যাংক থেকে দিছে, এগুলো আগেরগুলো দিছে, নতুনগুলো দেয় না।
খোলা বাজারে এভাবে টাকা বিক্রি করা বৈধ নয় বলে জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা। এটা পুরাতন নোট হতে পারে বা নতুন নোট হতে পারে, 10 টাকার মধ্যে তো কোনো তখন নতুন নোট হলেও এটার ভ্যালু 10 টাকা, পুরাতন হলেও এটার ভ্যালু 10 টাকা। এখন নতুন নোটটা কেনার জন্য যদি আপনি পুরাতন 12 টাকা দিয়ে নতুন 10 টাকার নোটটা কিনতে হয়, এটা তো অবৈধ। এসব অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা নেই উল্লেখ করে সহকারী মুখপাত্র জানান ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। সরকারি নির্দেশনার কারণে বল থেকে নতুন টাকা ছাড়া বন্ধ আছে এবং সত্যিকার অর্থে বন্ধ আছে। বাজারে হয়তো যেগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জন যখন নিয়েছে সেগুলোই তারা বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এইগুলো আর কন্ট্রোল করা এখানে সম্ভব না, এখানে পুলিশের আসলে যথেষ্ট সহায়তা দরকার। আগের দেয়া ঘোষণা অনুযায়ী 19 মার্চ থেকে নতুন নোট ছাড়ার কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আর বাজার দরের খবর। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। একই সময়ে ক্রেতার জন্য স্বস্তির খবর বিভিন্ন ধরনের ডালের নিম্নমুখী ও অপরিবর্তিত দাম, তবে এখনও চড়া মশলার বাজার। রাজধানীর নিত্যপণ্যের বাজারে রমজানের শুরু থেকেই কয়েকটি পণ্যের দামে তুলনামূলক স্বস্তি মিলেছে ক্রেতাদের। মাসের শেষ দিকে এসে এবার দাম কমল ডাল শস্যের। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানিয়েছেন সপ্তাহান্তে মসুর ডাল কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130-এ। মাসের শুরুতে 160 টাকায় বিক্রি হওয়া মুগ ডালের কেজি এখন 140। অপরিবর্তিত আছে বুট, ছোলার ডাল ও বেসনের দাম। এছাড়া খেসারির ডাল 110, ডাবলি ও অ্যাঙ্করের ডাল 70 আর শুধু ছোলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এদিকে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। লিটার প্রতি 175 টাকায় বিক্রি হচ্ছে এ পণ্য। 200 গ্রামের লাচ্ছা সেমাইয়ের প্যাকেট পাওয়া যাচ্ছে 45 টাকায়। চিনি মিলছে 120 টাকা দরে। তবে অস্থিরতা বিরাজ করছে মশলার বাজারে। 2 সপ্তাহ আগে 4800 টাকা কেজিতে বিক্রি হওয়া এলাচের দাম বেড়েছে 400 থেকে 1200 টাকা। ঊর্ধ্বমুখী লবঙ্গ, দারচিনি সহ বিভিন্ন বাদামের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐকমত্য কমিশনের প্রশ্নের ধরনে কয়েকটি দলের বক্তব্যের মিল দেখছে বিএনপি। ঐক্য নষ্ট না করে দ্রুত ভোটের দাবি মির্জা ফখরুলের। সরকারকে নিরপেক্ষ থাকার তাগিদ। ভোটারের বয়স 16 আর প্রার্থীর বয়স 23 বছর চাই এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার দাবি। আলোচনায় স্বল্প সময় ঐক্যের আশা আলী রিয়াজের। এবং আওয়ামী লীগের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ। 48 ঘন্টার মধ্যে দলটিকে নিষিদ্ধ না করলে ঢাকা অবরোধের হুঁশিয়ারি নেতাদের। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।